এইগুলো করে আলটিমেটলি একটা দিকে আমরা দেখছি এই সরকারই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে এই বিপুল পরিমাণে ডিএ দিতে হলে সরকারের কোমর ভেঙে যাবে। আবার আরেকদিকে এই সরকারই বিপুল পরিমাণে এই ব্যয় বরাদ্দ করে আলটিমেটলি যেটা করছেন পাবলিক এক্সচেকারের উপরেই চাপটা বাড়াচ্ছে। কনসেশন কিছুই না, এটা তোমার আমার ঘাড়ে চাপবে। এই এই পুজোটা মিটে গেলে যে বাড়ির লোকেদের কাছে যে বিলগুলো আসবে, সিএসসি এলাকায় যারা থাকে বা ডাব্লিউবিসি এসিডিএল এলাকায় যারা থাকে, তারা এই তারতম্যটা বুঝতে পারবে পুজোর পরেই বিলের যে হট করে বিলটা বাড়বে। এই পশ্চিমবঙ্গের এক তো হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে এটা বলা যে আমার রাজ্য থেকে বহু লোকজন বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে আছে, এটার মধ্যেই তিনি তার নিজের ব্যর্থতার কথা তুলে ধরছেন। দ্বিতীয়ত হচ্ছে তারা এতটাই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে তাদের জামা কাপড় কেনার পয়সাটুকু নেই। দাদা, একেবারে রাজ্যের সরকারি কর্মচারী তারা এখনও ডিএর জন্য আদালতের লড়াই করছে, রাস্তায় লড়াই করছে। তারা এখনও নিজেদের বকেয়া ডিএ 25% তাদের যেটা অধিকার সেটা পেল না। সেই জায়গায় মুখ্যমন্ত্রী একেবারে দুর্গাপুজোর অনুদান নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন এবার 85 থেকে সোজা 1,10,000। কীভাবে দেখছেন এই পুরো বিষয়টা? অধিকার থেকে বঞ্চিত রাজ্যের কর্মচারীরা। প্রথম কথা হচ্ছে এই টাকাটার উৎস কোথায়, সরকারকে এটা প্রথমে বলা উচিত যে উৎসটা কোথা থেকে। এই টাকাগুলো যে বিপুল একটা এই ব্যয় সরকারের, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত টাকা থেকে করছেন না বা তার পরিবারের টাকা থেকেও করছেন না, তিনি যেটা করছেন পাবলিক এক্সচেকার থেকে করছেন। এই উৎসটা কোথা থেকে? একটা স্টেটের সবসময় একটা সেকুলার ক্যারেক্টার থাকা উচিত, কোনো ধর্মীয় বিষয়ে স্টেটের নাক গলানো উচিত না, এটা আমাদের সংবিধান বলে। তো সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো যেগুলো করছেন সেটা কোনোটাই আইন সিদ্ধ নয়। অতীতে আমরা দেখেছি যখন এই বিষয় নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল, প্রধান বিচারপতি একটা তির্যক মন্তব্য করেছিলেন, একটা বলেছিলেন যে 85,000 টাকায় কী হয়, এর থেকে 10 গুণ টাকা দিন, প্রায় 10 লক্ষ টাকা দিন, তবে তো গিয়ে কিছু একটা হবে। তো এই টাকাটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্লাবগুলোকে নিজের কন্ট্রোলে আনা। এই কিছু দিচ্ছি, তোমরা আমার সাথে থাকো, সামনের বছর ভোট, এই ধরনের। এইগুলো করে আলটিমেটলি একটা দিকে আমরা দেখছি এই সরকারই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে এই বিপুল পরিমাণে ডিএ দিতে হলে সরকারের কোমর ভেঙে যাবে। আবার আরেকদিকে এই সরকারই বিপুল পরিমাণে এই ব্যয় বরাদ্দ করে আলটিমেটলি যেটা করছেন পাবলিক এক্সচেকারের উপরেই চাপটা বাড়াচ্ছে। এটা কী জন্য করছেন, কেন করছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন করে ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু আমাদের কাছে ব্যাখ্যাটা খুব স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো করে এই ক্লাব সংগঠনগুলোকে হাতে রাখতে চাইছে, যাদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় কাজে লাগাতে পারবে। কিন্তু দাদা, এই যে কোর্টে যেমন মামলাটা হয়েছিল, আপনি যেমনটা বললেন, মুখ্যমন্ত্রী একবারে নিজের বক্তৃতা শুরু করার আগে তিনি বলছেন আজকের যে অনুদান নিয়ে বৈঠক, এই অনুদান নিয়ে আবারও কোর্টে মামলা হতে পারে, আমি বৈঠক করলেই মামলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কার্যকলাপ করলে তো লোকে তো কোর্টের দ্বারস্থ হবে, আর তো অন্য কোথাও যাবে না। লোকে কি এইসব ব্যাপার নিয়ে তৃণমূল ভবনে তাদের অভিযোগ জানাতে যাবে না, কালীঘাটে যাবে না, নবান্ন যাবে? কারণ জানে তো হচ্ছে তো সেখান থেকেই। তো স্বাভাবিক কারণে অন্যায় কিছু হলে, বেআইনি কিছু হলে লোকে তো কোর্টের দ্বারস্থ হবেন। তো সেই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, এই কথার মধ্যে তো কোনো ভুল কিছু নেই। লোকে নিশ্চয়ই কোর্টের দ্বারস্থ হবে, এবং আমার মনে হয় বিষয়টা সত্যিই কোর্টের দ্বারস্থ হওয়া উচিত এবং কোর্টের এটাতে ইন্টারভিন করা উচিত। এই যে 1,10,000, আমরা যেমনটা জানি বড় বড় যে থিম পুজোগুলো হয় সেখানে কোটি কোটি টাকার বাজেট হয়, এই 1,10,000 কি সত্যিই কিছু হয় সেখানে? এটা মানে ত্রিপল খাটানোর পয়সাটাও মনে হয় এতে হবে না। কিন্তু ওই যে তোমাকে বললাম, কন্ট্রোলে রাখা, আমি তোমাদের কিছু দিচ্ছি, তোমরা আমার সাথে থাকো, এই ধরনের একটা ব্যাপার করা। আর আমি অতীতে দেখেছি বেশ কিছু সংগঠন যারা এই টাকা নিতে অস্বীকার করেছে, তাদের পুজো পর্যন্ত হতে দেওয়ার ক্ষেত্রে একটা অন্তরায় সৃষ্টি করার চেষ্টা করেছে এই সরকার। তাই অনেকে নিতে না চাইলেও সরকারের উপরে মানে ভয় ভীতিতে এই টাকাটা নিতে বাধ্য হচ্ছে, নাহলে পুজো করতে দেবেন। তুমি সরকারের দুর্গাপুজো নিয়ে এই একটা অনুদানের একটা চরিত্র, এটাও তুমি যেমন দেখো, আবার এই সরকারের আমলে মেটিয়াবুরু যে দুর্গা মূর্তি ভাঙার একটা পরিস্থিতি হয়ে গেছিলো, মন্দির ভেঙে দেবে, প্যান্ডেল ভেঙে দেবে। তো সেই ক্ষেত্রে সরকারের ভূমিকাটাও দেখো। আলটিমেটলি এই সরকারের হিন্দু ধর্মের মানুষজনদের সাথে বা হিন্দুদের প্রতি কোনো সহানুভূতি বা দুর্গাপুজোর প্রতি তাদের ভালোবাসা, সেটা নয়, সমস্তটাই রাজনীতিকে কেন্দ্র করে। 80% কনসেশন করেছে বিদ্যুতের ওপরে। কনসেশন কিছুই না, এটা তোমার আমার ঘাড়ে চাপবে। এই এই পুজোটা মিটে গেলে যে বাড়ির লোকেদের কাছে যে বিলগুলো আসবে, সিএসসি এলাকায় যারা থাকে বা ডাব্লিউবিসি এসিডিএল এলাকায় যারা থাকে, তারা এই তারতম্যটা বুঝতে পারবে পুজোর পরেই বিলের যে হট করে বিলটা বাড়বে। আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় নাকটাকে সোজাভাবে না ধরে ঘুরিয়ে নাকটাকে ধরছে, প্রেশারটা সাধারণ মানুষের উপরেই পড়বে। দাদা, সেই জায়গায় যে প্রশ্নটা উঠে আসছে, মুখ্যমন্ত্রী সিকিউরিটির কথা বলছেন, তিনি বলছেন তিনিও রাজ্যকে নাকি কোথায় কতটা ভিড় হচ্ছে, নারীদের নিরাপত্তা পাহারা দেবেন। কিন্তু দাদা, আর্জিকরও তো তিনি রাজ্যকে পাহারা দিয়েছিলেন, বিচার কোথায়? 1 বছর হতে যায়। তাই জন্যই তো আমরা সবাই মিলে 9 তারিখে নবান্নের উদ্দেশ্যে যাব। অভয়ার বাবা মা যে ডাক দিয়েছে বিচারের দাবিতে,
মুখ্যমন্ত্রীর এই অপশাসন মুক্ত বাংলা গড়ে তুলতে, ওনাকে উৎখাতের দাবি নিয়ে এই যে নবান্ন অভিযান হবে, আমরা সবাই তাতে পা মেলাবো। কারণ আমরা মনে করি, এবং অভয়ার বাবা মাও এটা মনে করে, যে এই রাজ্যের পরিস্থিতির পরিবর্তন ততদিন অবধি সম্ভব না যতদিন এই অত্যাচারী শাসক এই রাজ্যে শাসন ব্যবস্থার মাথার উপরে বসে থাকবে। রাজ্যকে কি পাহারা দেওয়ার কথা বললেন তাহলে তিনি? বলতে পারবো না উনি কি রাজ্যকে কি পাহারা দেন না রাজ্যকে কি করেন, ভগবান জানে, তিনি বলতে পারবেন। রাতের ব্যাপার, তার ব্যাপার, কি করছেন না করছেন, আমি ওই ব্যক্তিগত জায়গায় ঢুকবো। অন্যান্য জায়গায় যে সকল বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, তারা যদি দুর্গাপূজায় আসেন তাদের যেন নতুন বস্ত্র দেওয়া হয়, আবেদন করছেন তিনি ক্লাবগুলোতে। তার মানেই ভাবুন যে এই পশ্চিমবঙ্গের এক তো হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে এটা বলা যে আমার রাজ্য থেকে বহু লোকজন বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে আছে, এটার মধ্যেই তিনি তার নিজের ব্যর্থতার কথা তুলে ধরছেন। দ্বিতীয়ত হচ্ছে তারা এতটাই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে তাদের জামা কাপড় কেনার পয়সাটুকুনও নেই। এটা মুখ্যমন্ত্রী নিজে বলে নিজের অপদার্থতাটাকেই নিজেই সুন্দরভাবে তুলে ধরলেন। এটাকে বিরোধীদের কিছু বলার দরকার নেই। মুখ্যমন্ত্রী হিসাবে নিজের ব্যর্থতা তুলে ধরার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটা নজির সৃষ্টি করলেন। এই জামা কাপড়ের বদলে তিনি চাকরির কথাও বলতে পারতেন। কোথায় দেবে? যদি চাকরি থাকতো তাহলে কি এই রাজ্যের লোক হয়ে বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে যেতে হতো? আজকে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের নেতা, মুখপাত্র হিসাবে বড় বড় কথা বলছেন। তিনি একটা ইন্টারভিউতে বলেছেন তার বাবাকেও গুজরাটে কাজ করতে যেতে হয়েছে। এই রাজ্যে কাজ থাকলে দেবাংশুর বাবাকে গুজরাটে গিয়ে চাকরি করতো? এই রাজ্যে যদি কাজ থাকতো দেবাংশুর বাবাকে গুজরাটে যেতে হতো? তো এরকম অসংখ্য দেবাংশু বলো বা অন্যান্য অনেকে ছেলে মেয়েদের বলো, তাদের বাড়ির লোকজনকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হয়। এটাই বাস্তব সত্য। তার কারণ হচ্ছে এই রাজ্যে কাজ নেই। এই রাজ্যে শুধু তৃণমূল করে সিন্ডিকেটবাজি আছে, কাটমানির রোজগার আছে, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এই সমস্ত আছে। প্রকৃত অর্থে কাজ এই রাজ্যে নেই। কিন্তু পরিযায়ী শ্রমিকদের এখানে ফিরে আসতে বলছেন, জব কার্ড দেবেন তিনি। এখন পরিযায়ী শ্রমিকদের প্রতি দরদ উতলে পড়ছে। আর এই পরিযায়ী শ্রমিকরা একটা সময় যখন করোনার সময় ট্রেনে করে যখন আসছিল তখন বলেছিল নেব না, করোনা এক্সপ্রেস আসছে। তখন পরিযায়ী শ্রমিকদের সাথে কী ব্যবহারটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তারা সবটাই জানে। আর সত্যি কথা বলতে এই ইস্যুটাকে তো বাঙালি অবাঙালি করে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে ডাইলিউট করতে চাইছেন, কিন্তু বিষয়টা তো এত সহজ নয়। বিষয়টা বাঙালি অবাঙালি, হিন্দু মুসলমানে নয়। বিষয়টা হচ্ছে আমার দেশের কারা, আমার দেশের বাইরে থেকে এসে মানে বেআইনি অনুপ্রবেশকারী কারা। বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে ইলেকশন কমিশন একটা এক্সারসাইজ ক্যারি আউট করছে। তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি এটা বাংলার মানুষরা বুঝতে পেরেছে, বাংলার প্রতিটা মানুষ বুঝছে। তোমাকে আমি অবাক করা কথা বলছি, বেশ কিছু জায়গাতে যেই সব সংখ্যালঘু প্রধান জায়গা, মুসলমান লোকজনেরা আমাদের ফোন করে বলছে, তথ্য দিচ্ছে যে এই ভোটার লিস্টে এই কিছু নাম আছে, এদেরকে আমরা 4-5 বছর আগে দেখিনি, হঠাৎ করে এসে থাকা শুরু করেছে। এই জিনিস অতীতে হয়েছে। সেই জিনিসগুলো যেই সমস্ত মানুষ যারা মুসলমান ধর্মাবলম্বী মানুষ, তাদের মধ্যেও যারা দেশকে ভালোবাসে, তাদের মধ্যেও এই সেন্সটা তৈরি হচ্ছে। তারা বুঝতে পারছে ইলেকশন কমিশন যেটা করতে চাইছে এটা মানুষের হিতে করতে চাইছে, দেশের হিতে করতে চাইছে। তাদেরকে আমরা স্যালিউট জানাই। সম্প্রীতির বার্তা দিচ্ছেন, ধর্ম যার যার, উৎসব সবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আর কাজের মধ্যে বিস্তর ফারাক। যখন দুর্গা মূর্তি ভাঙা হয়, কালী মূর্তি ভাঙা হয়, লক্ষ্মী মূর্তি ভাঙা হয়, কার্তিক পুজোতে গণ্ডগোল তৈরি হয়, তখন তো মুখ্যমন্ত্রী বলেন। মুখ্যমন্ত্রী ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলতে পারে, কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনার পরে যখন সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষজনদেরকে দেখা যায় তাদের অভিযুক্ত হিসাবে তারা চিহ্নিত হয়েছে, কোথায় তখন তো তিনি বলেন না ইসলাম ধর্ম গন্ধা ধর্ম। আমরা কোনো ধর্মকে আমরা ছোট করতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করেন, মুখ্যমন্ত্রীর অনুযায়ী যেটা তার কাছে ধর্মনিরপেক্ষতা, সেটা যে আদতেও সত্যিভাবে দেখতে গেলে, স্পষ্ট চোখে দেখতে গেলে, সেটা হচ্ছে একদম মানে গোড়া হিন্দু বিরোধিতা, এটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। তিনি এতদিন 30%কে মাথায় তুলে নেচেছেন, এখন 70% ঐক্যবদ্ধ হলে তার কি ফল হতে পারে ওটা উনি 2026-এ বুঝতে পারবেন। একেবারে শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী বারংবার বলেন যে রাজ্যের কোষাগারে নাকি টাকা নেই। বিভিন্ন মামলায় আদালতে আমরা সেটা দেখতে পাই যে রাজ্যের পক্ষ থেকে বলে কোষাগারে টাকা নেই। পুজোর অনুদানে 1,10,000, 80% কনসেশন। অন্যদিকে 5 অক্টোবর একেবারে দুর্গাপুজোর কার্নিভাল করা হবে। তিনি এগুলো আর ইচ্ছা করে করছেন, কারণ তিনি বুঝতে পারছেন 2026 উনি ক্ষমতায় থাকবেন না। তাই নতুন যে সরকার আসবে সেই সরকারকে আর্থিকভাবে বিড়ম্বনায় ফেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো আরও বেশি করে করছে। কি 26-এর জন্য ক্লাব কিনছে? ক্লাব তো কেনার একটা প্রচেষ্টা তো রয়েছে। আর দ্বিতীয়ত আমি তোমাকে বলছি, উনি বুঝতে পারছেন যে ক্ষমতায় আসতে পারবেন না, তাই পরবর্তী সরকার যাতে আর্থিকভাবে বিড়ম্বনায় পড়ে তাই এই রাস্তাটা তিনি তৈরি করছেন। সন্তোষ মিত্র স্কয়ার একেবারেই অনুদান নেয় না, তাদের তো পুজোর আগে থেকে তাদের কাছে চিঠি চলে যায়। ও যত যা করছে না করছে, সন্তোষ মিত্র স্কয়ারের পুজো হবে, ওই পুজোর উদ্যোক্তার নাম সজল ঘোষ।
ওকে দমানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনে মিডিয়া নাকি রাখুন। শুধু ভিড় দেখায়। আমি তো বারবার করে বলছি, মিডিয়া ভিড় দেখতে লাগবে না। সাধারণ মানুষের প্রচুর মানুষজন যারা নিজেদের সমাজ মাধ্যম থেকে নিজেদের ফেসবুক পোস্ট করে, ইউটিউবে পোস্ট করে, সেই ভিডিওগুলো দেখলেও দেখতে পারবেন যে এটা কোনো কৃত্রিম ভিড় নয়। এটা কোনো কৃত্রিম ভিড় নয়। মানুষের স্বতঃস্ফূর্তভাবে তারা সেই পূজাটা দেখতে যায়। বাকিগুলো কৃত্রিম ভিড় বলছে। প্রচুর ক্ষেত্রে কৃত্রিম ভিড় আছে, যেগুলো সরকারের তরফ থেকে তাদের পৃষ্ঠপোষকতার কৃত্রিম ভিড় হিসেবে দেখানো হয়।